দীর্ঘ ৩টি বছর বৈবাহিক সম্পর্কে আবদ্ধ থাকার পর হাজারটা বাধা অতিক্রম করে নিজের ভালোবাসার মান রাখতে গিয়ে নিজের পরিবারকে ছেড়ে দিয়ে যে মানুষটাকে বিয়ে করলাম, সেই মানুষটি আজ হঠাৎ করে বদলে গেল। নিজের বাবা মায়ের কথা মতো আমায় ছেড়ে দিতেও দুবার ভাবার প্রয়োজন বোধ করলো না আমার প্রিয় ভালোবাসার মানুষটি। অর্ণবের সাথে আজকে আমি কোর্টে এসেছি বিবাহ বিচ্ছেদের জন্য। অর্ণব গাড়ি থেকে নেমে আমার দিকে দৃষ্টিপাত করে শান্ত কণ্ঠে বলল, আমরা তো চলে এসেছি, এবার গাড়ি থেকে নেমে আমার সাথে চলো। হ্যাঁ, নামছি। আজ পথটা মনে হচ্ছে কেন জানি খুব ছোট, তোমার পাশে বসার সাথে সাথে যেন গন্তব্যে পৌঁছে গেলাম। পথ ঠিক আছে, তুমি হয়তো কোনো কিছু নিয়ে গভীর চিন্তা করছো, তাই তোমার কাছে পথটা ছোট মনে হচ্ছে। হ্যাঁ, হয়তো বা। আচ্ছা, আমার মতোই কি তোমার মনের মধ্যেও ঠিক একটাই ভাবনা কাজ করছে, নাকি তুমিও মন থেকে চাইছো আমার থেকে মুক্তি? এসব কথা থাক না, কোর্টে এসেছি তো আর মজা করার জন্য নয়, মুক্তির প্রয়োজন বলেই এসেছি। ও হ্যাঁ, সেটাই তো, আমি ভুলে গিয়েছিলাম, সরি। এখন এখানে দাঁড়িয়ে কথা বলতে থাকলে কোর্টের টাইম ওভার হয়ে যাবে। তাড়াতাড়ি চলো, কাজটা শেষ করতে হবে তো। হ্যাঁ। নবনী মাথাটা নিচু করে মলিন কণ্ঠে হ্যাঁ সূচক মাথা নেড়ে অর্ণবের সাথে চলতে লাগলো। বুকের মাঝে নবনীর তীব্র ব্যথা করছে। ভালোবাসার প্রিয়জন তার থেকে চিরতর অনেক দূরে চলে যাবে। কথাটা ভাবতেই নবনীর কলিজাটা দুমড়ে মুচড়ে উঠল। নবনী অর্ণবের সাথে তো ঠিক হাঁটছে, তবে নবনীর পা যেন চলছে না। কোনো এক বাধা যেন এসে নবনীর পা জোড়াকে আটকে ধরছে বারংবার। একটু ইচ্ছা করছে না নিজের অধিকারটা ছেড়ে দিতে। গতকাল সারা রাত নবনী কান্না করেছে। রাতে 1 মিনিটের জন্য ঘুমাতে পারেনি সে। কী করেই বা ঘুমাবে? বুকের মাঝে শান্তি না থাকলে কেউ কি ঘুমাতে পারে? নবনী তার স্বামীর দিকে তাকিয়ে অর্ণবের মন পড়ার চেষ্টা করছে। আপন মনে ভাবছে নবনী, অর্ণবের কি তার জন্য একটুও কষ্ট হচ্ছে না? তার কি বুকের ভেতর অসহ্যকর দহন হচ্ছে না? সে কি করে পারছে নিজের ভালোবাসাকে এমন করে ছেড়ে দিতে? ভালোবাসা কি তবে তার মনকে কখনো রাঙায়নি? কথাগুলো অর্ণবের দিকে তাকিয়ে ভাবছে নবনী। ভাবতে ভাবতে কখন যে নবনী ডিভোর্স লয়ারের চেম্বারের সামনে চলে এলো সঠিক বলতে পারবে না সে। অর্ণব উকিলের চেম্বারের সামনে এসে নবনীকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল, তুমি ভিতরে গিয়ে বসো, আমি 1 মিনিটের মধ্যে আসছি। অর্ণব কথাটা বলতে নবনী পাশ থেকে সরে যেতে নিতেই নবনী অর্ণবের হাত ধরে ফেলল। নবনী অর্ণবের হাত ধরে ফেলতেই অর্ণব নবনীর দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো। নবনী অর্ণবকে উদ্দেশ্য করে বলল, আমি একা এখানে বসবো, আমার ভয় করছে, তুমি আমার সাথে থাকো না প্লিজ। নবনীর কথাটা শুনে অর্ণব একটা বাঁকা হাসি দিল। নবনী অর্ণবের ঠোঁটের কোণে এই রহস্যময় হাসিটা দেখে কিছুই বুঝতে পারল না। অর্ণব নবনীকে উদ্দেশ্য করে তাচ্ছিল্যকর কণ্ঠে বলে উঠল, যেখানে বাকি জীবনটা একা কাটাতে হবে সেখানে 1 মিনিট থাকতে ভয় পেলে কেমন করে চলবে বলো? হ্যাঁ, সেটা আমি জানি, কিন্তু আমি তোমায় ছাড়া এখানে বসতে পারবো না, তুমিও আমার সাথেই বসো, এই শেষ অনুরোধটা রাখো আমার। নবনীর কথার বিপরীতে অর্ণব কোনো কথা বলল না। নবনী অর্ণবের হাত ধরে আছে। অর্ণব নবনীর হাতটার দিকে তাকিয়ে মাথাটা নিচু করে ফেলে। নবনীকে নিয়ে চেম্বারে প্রবেশ করলো। চেম্বারে এসে দুজন উকিলের সামনে বসতে উকিল ভারী কণ্ঠে অর্ণবকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মিস্টার অর্ণব চৌধুরী, ডিভোর্স আবেদন করেছিলেন আপনি, তাই তো? জি। আপনাদের সমস্যা বুঝি না, বাড়ি থেকে পালিয়ে বিয়ে করার সময় আপনাদের মনে হয় সারা জীবন একসাথে থাকতে পারবেন, অথচ মাস 2 যেতে না যেতেই সম্পর্কের মাঝে তিক্ততা চলে আসে, আর শেষ পরিণতি ডিভোর্স। ডিভোর্স দেওয়াটা যেন একটা ফ্যাশন হয়ে গেছে এই জেনারেশনের কাছে। উকিলের কথায় অর্ণব কোনো উত্তর করলো না, মাথাটা নিচু করে আছে অর্ণব। নবনী উকিলের দিক থেকে নিজের মুখ অন্যদিকে আড়াল করে নিয়ে নীরবে নিজের ভেতরে ভেতরে কাঁদছে। চোখের জল অনেক আগেই শুকিয়ে গেছে তার। উকিল অর্ণবের দিকে একটা কাগজ আর পেন এগিয়ে দিয়ে অর্ণবকে উদ্দেশ্য করে বলল, এই কাগজটার নিচে এখানে সিগনেচার করুন, আর 6 মাস পরে আসুন, দেখেন যদি আপনাদের মন মানসিকতা পরিবর্তন হয়। জি। অর্ণব কাগজটা হাতে নিয়ে নির্দিষ্ট স্থানে সাইন করে দিল। অর্ণব সাইন করতে কাগজটা নবনীর দিকে এগিয়ে দিল। নবনী কাগজ হাতে নিয়ে থ হয়ে বসে আছে। অর্ণব নবনীকে একভাবে বসে থাকতে দেখে নবনীর হাতে পেন এগিয়ে দিল আর বলল সাইন করে দিতে। নবনী নিজের স্বামীর আদেশ মতো কাগজে সাইন করে দিল। নবনী অর্ণবের কাজগুলো দেখে বারংবার অবাক হয়ে যাচ্ছে, কারণ অর্ণব এতটা সহজ আচরণ করছে যে মনে হচ্ছে অর্ণবের কাছে এটা কোনো ব্যাপারই না। আসলেই তো ব্যাপার না, কারণ অর্ণব নিজের ইচ্ছায় মুক্তি পেতে চাইছে। ওইদিকে নবনীর অর্ণবকে ভালোবেসে নিজের পরিবারের কথা উপেক্ষা করে নিজের বাড়ি ছেড়েছে। অর্ণব ছাড়া তার আর যাওয়ার মতো কোনো জায়গা নেই। কাগজে সাইন করার পর অর্ণব নবনীকে নিয়ে গাড়ি করে নিজের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। নবনী অর্ণবের পাশের সিটেই বসে আছে। জানলা দিয়ে বাড়ির দৃশ্যগুলো পরখ করে দেখছে সে। মাথায় শুধুমাত্র একটাই কথা ঘুরছে তার, অর্ণব এতটা বদলে গেল কেমন করে? নবনী নিঃস্বার্থ ভালোবাসার দাম এমন করেই দিল। একটিবার ভাবলো না সে আমায় ছেড়ে দেওয়ার পর আমি কোথায় যাব? একটা মেয়ে হয়ে এই সমাজে বাঁচা যায়, তবে ডিভোর্সি নারী হয়ে এই সমাজে বেঁচে থাকাটা চারটেখানি কথা নয়। বিচ্ছেদ নামক যন্ত্রণাটা অর্ণব তাকে না দিলেও পারত।
অর্ণব আপন মনে গাড়ি ড্রাইভ করছে, সেও নীরব, কেউ কারোর সাথে একটা কথাও বলছে না। কিছু সময় এমনভাবে কেটে যাওয়ার পর অর্ণব নবনীকে উদ্দেশ্য করে বলল, তুমি কি কিছু খাবে? দুপুর হয়ে এসেছে, হালকা কিছু খেয়ে নিলে ভালো লাগবে। গাড়ি কি সাইডে রাখবো? না, আমি কিছু খাবো না। আমার ভালো থাকাটা নিয়ে যদি তোমার চিন্তা হতো তবে আজ আমরা এখানে থাকতাম না, আর নাইবা দয়া করলে আমাকে। চলো বাড়ি যাবো আমি। হ্যাঁ। অর্ণব নবনীর সাথে তর্ক করলো না, কোনো একটা কারণ তো অবশ্যই আছে, যেই কারণটা তাদের মনের সম্পর্কে তিক্ততা নিয়ে এসেছে। অর্ণব নবনীর বাড়ি চলে আসতে একসাথে বাড়িতে প্রবেশ করলো। নবনী আর অর্ণবকে একসাথে বাড়িতে আসতে দেখে অর্ণবের মা অর্ণব আর নবনীকে একসাথে দেখে চমকে উঠলেন। তার চেহারা রং উবে গেল, উনি হয়তো এটা চাননি। অর্ণবের মা অর্ণবের দিকে এগিয়ে এসে খানিকটা বিরক্তি মাখা কণ্ঠে যা বলল তা শুনে নবনীর মাথাটা ঘুরে গেল। নবনী অর্ণবের দিকে অবাক চোখে তাকালো। অর্ণবের মা অর্ণবকে উদ্দেশ্য করে বেশ রাগী কণ্ঠে বলল, এই অপয়া মেয়েটাকে আবার বাড়িতে নিয়ে এলি কেন? ওকে ওর বাড়ি দিয়ে আসতে পারতি। ওকে দেখলে আমার গা জ্বলে ওঠে। অর্ণব নিজের মায়ের মুখের কথাটা শুনে ভীষণ অবাক হয়ে যায়। অর্ণব কখনো অস্বীকার করতে পারবে না নবনী তার ভালোবাসার প্রিয়জন, আর আস্থার মা সেই ভালোবাসার মানুষটিকে তার সামনে অপয়া বলছে। কথাটা শুনতে অর্ণবের বুকের ভেতর চিনচিন ব্যথা করে উঠল। অর্ণব মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে, কি জবাব দিবে তার মাকে কিছুই যেন বুঝে উঠতে পারছে না অর্ণব। নবনী অর্ণবের মায়ের দিকে ছলছল চোখে তাকিয়ে আছে। মা নামক শব্দের মানে নাকি মায়া, মমতা আর ভালোবাসা। নবনীও তো তাকে মা বলেই ডাকে, তবে কেন উনি নবনীকে নিজের মায়া মমতা নিয়ে নিজের বুকে টেনে নিচ্ছে না? অর্ণব কিছু সময় নিশ্চুপ থেকে নিজের মায়ের দিকে দৃষ্টিপাত করলো। বেসুরো কণ্ঠে অর্ণব তার মাকে উদ্দেশ্য করে বলল, মেয়েটাকে আর অপমান নাই বা করলে মা, মাত্র কয়েকটা দিনের ব্যাপার তো, চলে যাবে অনেক দূরে, আর কখনো আসবে না তোমাদের গায়ে জ্বালা ধরাতে, শুধুমাত্র কয়েকটা দিন প্লিজ মা। অর্ণবের কথাটা শুনে অর্ণবের মা মুখটা ঝামটা দিয়ে অর্ণবকে উদ্দেশ্য করে ভীষণ তাচ্ছিল্যকর কণ্ঠে বলল, আমি জানতাম তুই এখনও এই মেয়েটার পক্ষেই কথা বলবি। ছল করে তোকে বশ করে নিয়েছে এই মেয়ে, তাই এখন ওর পক্ষে কথা বলা ছাড়া আর কোনো কথা তোর মুখে নেই। মা প্লিজ ওকে নিয়ে আর কোনো কথা বলো না, আমরা অনেক দূরে থেকে এসেছি, একটু ফ্রেশ হয়ে নেই, যা ইচ্ছা হয় করো, আমাদের কথার মূল্য তো নাই তোমার কাছে। তোকে জন্ম দিয়েছি তো এই দিনটা দেখার জন্য, কর যা ইচ্ছা হয় তাই। অর্ণবের মা আর আগে গজগজ করতে করতে চলে যায় অর্ণবের সামনে থেকে। অর্ণব একজন হেরে যাওয়া সৈনিকের মতো দাঁড়িয়ে আছে। তার মায়ের বলে যাওয়া কথাগুলো রোজ তাকে শুনতে হয়, তবে আজ কেন যেন খুব খারাপ লাগছে কথাগুলো। নবনী নিজের শাশুড়ির কথাগুলো শুনে কিছুই মনে করলো না, কারণ এই বাড়ি আসার পর থেকে এই কথাগুলো শুনতে হয় তাকে। নবনী অর্ণবকে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে মৃদু কণ্ঠে বলল, মা চলে গেছে, এসব কথা শুনে মন খারাপ করার কিছু নেই, চলো ফ্রেশ হয়ে নাও। হ্যাঁ চলো। অর্ণব নবনীকে সাথে নিয়ে রুমে চলে যায়। রাতে ডিনার শেষ করে অর্ণব নবনী দুজন নিজেদের রুমে বসে আছে। নবনী জানলার পাশে বসে তারা ভর্তি আকাশের পানে এক দৃষ্টিতে তাকিয়ে কিছু একটা ভাবছে। অন্যদিকে অর্ণব বিছানার সাথে হেল দিয়ে নবনীর সাথে কাটানো সে পুরনো দিনের কথা ভাবছে। একটু একটু করে তৈরি হয়েছে তাদের দুজনের মনের মধ্যে ভালোবাসা। অনেক আশা ছিল এই ভালোবাসা কখনো ভেঙে যেতে দিবে না তারা, তবে আজ পরিস্থিতির চাপে সেই ভালোবাসাকে হারাতে বসতে হয়েছে তার। অর্ণব ভাবনার আকাশে মুক্ত পাখি ন্যায় উড়ছে। আজ তাদের দুজনের মাঝে দূরত্ব এতটাই বেড়ে গেছে যে একে অপরের সাথে কথা বলতে গেলেও অনেকবার চিন্তা করতে হচ্ছে। ভালোবাসাটা যেন তাদের মাঝে এখন নীরব হয়ে গেছে। অর্ণব আপন মনে নবনীর কথা ভাবছে ঠিক এমন সময় হঠাৎ করে অর্ণবের ফোনে একটা কল চলে এলো। কলটা আসতে অর্ণবের ভাবনার আকাশে চির ধরল। অর্ণব ভাবনার অবকাশ ঘটিয়ে ফোনটা হাতে তুলে নিতে ফোনের স্ক্রিনের দিকে তাকালো। একটা অপরিচিত নাম্বার থেকে কল হয়েছে। অর্ণব কলটা পিক করতে ফোনের ওপার থেকে একটা মেয়েরই কণ্ঠস্বর ভেসে এলো। কণ্ঠস্বরটা বেশ অচেনা। মেয়েটি অর্ণবকে উদ্দেশ্য করে বলতে লাগলো, হ্যালো মিস্টার অর্ণব, কেমন আছেন? জি আমি ভালো আছি, কিন্তু আপনাকে তো চিনতে পারছি না, আপনি কে বলছেন? আমি কে সেটা জানাটা আবশ্যক নয়, ধরে নিন আপনার কোনো শুভাকাঙ্ক্ষী। কি করছেন এখন? আমার তেমন কোনো বিশেষ মানুষ নেই, আর না কখনো থাকবে। আপনি রং নাম্বারে কল করেছেন, রাখছি। আরে শুনুন তো, হ্যালো। অর্ণব মেয়েটার কথা সম্পূর্ণ হবার পূর্বেই কলটা মুখের ওপর কেটে দিল। নিজের কষ্টে বাঁচতে পারছে না অর্ণব, আবার অপরিচিত শুভাকাঙ্ক্ষী। অর্ণব ফোনটা টেবিলের উপর রেখে দিতেই নবনী অর্ণবের কাছে চলে এলো। নবনী অর্ণবের চোখের দিকে দৃষ্টিপাত করতেই নবনীকে উদ্দেশ্য করে অর্ণব বলল, আমি জানি না কে কল করেছে, অপরিচিত নাম্বার, বিশ্বাস না হলে তুমি চেক করে দেখো। কথাটা শুনে নবনীর সে পুরোনো দিনের কথা মনে পড়ে গেল। অপরিচিত কেউ অর্ণবের ফোনে কল করতেই পারবে, তবে অর্ণব কোনো অপরিচিত মেয়ের সাথে কথা বলতে পারবে না। কথা বললে নবনী ঝগড়া করবে অর্ণবের সাথে। অর্ণব হয়তো সেই পুরনো অভ্যাসকে পরিবর্তন করতে পারেনি, তাই এমন করে কথাটা বলল। নবনী অর্ণবকে উদ্দেশ্য করে মিছক হাসি রেখা ঠোঁটের কোণে টেনে বলল, এতটা ভয় পাওয়ার প্রয়োজন নেই, 2 দিনের অতিথি আমি, আমার অধিকার ধীরে ধীরে কমে আসছে। ও আচ্ছা আচ্ছা, রাত অনেক হয়েছে, এখন চলো ঘুমিয়ে পড়ি। কেন, তোমার কি খুব ঘুম পাচ্ছে? না তেমন কিছু না, তবে জেগে থেকে কি হবে?
অর্ণব নবনীকে নিয়ে বিছানায় চলে যায়। দুজন নিজেদের বিপরীতে মুখ করে শুয়ে আছে। তাদের মাঝে হয়তো কিছু নেই, তবে এই দূরত্বটা চিৎকার করে প্রকাশ করছে যে সত্যি তাদের মাঝে এর থেকেও বেশি দূরত্ব তৈরি হয়ে গেছে। নবনী অর্ণবের বিপরীতে মুখ করে রেখে শুয়ে শুয়ে ভাবছে, মানুষটা যদি এখনও তাকে তার ওই পরম শান্তি বুকে মাথা রেখে শান্তিতে ঘুমাতে দিত, উফ, সে দিবে না শান্তিতে তাকে ঘুমাতে। কারণ যদি অর্ণব তাকে শান্তিতে থাকতে দিত তবে কখনোই নবনীকে তার বুক থেকে আড়াল করতো না। নবনী আপন মনে ভাবছে অর্ণবকে নিয়ে, অর্ণব কি তাকে সত্যিই ভালোবাসে নাকি প্রয়োজনে প্রিয়জন বানিয়েছে? যদি সত্যিকারের ভালোবাসা আমাদের মধ্যে থাকতো তবে আমার কষ্টের মধ্যে রেখে সে শান্তিতে কখনোই থাকতে পারতো না।